নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করছো কি? এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন। আজ তোমাদের জন্য রইল দেবোত্তম দের লেখা গল্প কাঁকন। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প। অন্ধকার রাস্তাটা দিয়ে প্রত্যেক দিনের মতোই সাইকেলের হ্যান্ডেলের মধ্যে এক হাতে টর্চটা চেপে ধরে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল অজয়। সেই রাস্তা দিয়ে রোজই পাশের গ্রামের একটা বাচ্চাকে টিউশন পড়াতে যায়। তবে আজ ছাত্রছাত্রীদের সামনে সপ্তাহ থেকে পরীক্ষা থাকায় একটু রাতই হয়ে গেল তার বাড়ি ফিরতে। সামনে ভুবনডোবা গ্রাম শুরু। তার শেষের দিকে পশ্চিম দিক ঘেঁষে যে গ্রামটা রয়েছে সেখানেই তার বাড়ি। ভুবনডোবা গ্রামের বেশ খানিকটা ভেতরে ঢুকতেই ঠোঁটে একটা চওড়া হাসির রেখা যেন ফুটে উঠল, যেন সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অন্ধকারে কাউকে একটা খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে চলছে। সেভাবেই গুনগুন সুর ধরে সেই পথ দিয়ে যাচ্ছিল অজয়। ঠিক এমন সময় হঠাৎ তার সাইকেলের পেছনের কেরিয়ার থেকে একটা চেনা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে সে সাইকেলটা থামিয়ে পেছনে ঘুরে তাকাতেই সেই যুবতী মেয়েটা তাকে বলল, কি হলো? তুমি সাইকেল থামালে কেন অজয়? ভালোই তো চালাচ্ছিলে, একটু জোরেই চালাচ্ছিলে, নাও আবার চালাও, থেমে গেলে কেন? মেয়েটার মুখে এমন কথা শুনে অজয় বেশ অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলল, এ কি, তুমি কখন উঠলে আমার সাইকেলে? গ্রামের সীমান্তে যখন তুমি এলে তখনই তো উঠেছি। কই, আমি তো টের পেলাম না। তুমি নিজের খেয়ালে গান করছিলে, তাই হয়তো বুঝতে পারোনি। কি জানি। এখন চলো তাড়াতাড়ি ওখানে, আর আলোটা নেভাও। আমার আলোতে খুব অসুবিধে হয়। তোমাকে বলেছি না আগে, আলোতে আমার চোখ জ্বালা করে। এই টর্চটা তুমি তাও কেন জ্বালাও বলো তো? নেভাও এক্ষুনি। অজয় তার কথা শুনে টর্চের আলো নিভিয়ে বলল, আরে আলো ছাড়া অন্ধকারে যাবো কিভাবে? আর তাছাড়া গ্রামের রাস্তা, তার উপর গরমের দিনকাল, পোকামাকড় সহ সাপেরও তো ভয় আছে নাকি? কথাটা বলে সাইকেলটা একটা সরু রাস্তার এক পাশ দিয়ে নামিয়ে আরও বেশ খানিকটা এগিয়ে একটা ভাঙা ঝুপড়ি ঘরের সামনে গিয়ে সাইকেল থামিয়ে দাঁড়ালো অজয়। বেশ কয়েক মাস আগে এই গ্রাম দিয়ে রাতে পড়িয়ে বাড়ি ফেরবার সময় অজয়ের এই বিধবা মেয়েটির সঙ্গে আলাপ হয়। তারপর থেকে প্রায় রোজ রাতে এই সময় তাদের দেখা হয়। রোজ দেখা হতে হতে কখন যেন সম্পর্কের ভিতটা মজবুত হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। বেশ কয়েকবার তারা পরস্পর কামনার সূত্রেও ইতিমধ্যে নিজেদেরকে আবৃত করেছে। চারদিকের অন্ধকারটা চোখে সয়ে এসেছে অজয়ের। পেছনে থাকা মেয়েটাকে সে বলল, আচ্ছা, তুমি রোজ আমাকে তোমার সাথে দেখা করবার পর এখানে এই ঝুপড়ি ঘরটার সামনে নিয়ে আসো কেন বলো তো কাঁকন? কাঁকন মুচকি হেসে বলল, আরে এখানে তো কেউ আসে না, তাই আমি এখানে তোমাকে রোজ নিয়ে আসি। এসো, ভিতরে এসো। সাইকেলটা স্ট্যান্ড করে সেই ঝুপড়ি ঘরটার ভেতরে গিয়ে অজয় বলল, আজ একটু তাড়াতাড়ি চলে এলে মনে হয় তুমি দেখা করতে, তাই না? আমার কিন্তু আবার আজ দেরি হয়ে গেল। অবশ্য প্রত্যেকবারই তুমি কোথাও না কোথাও থেকে এই ভুবনডোবার কোনো না কোনো প্রান্ত থেকে আমার সাথে দেখা করবার জন্য চলেই আসো। এটা ভেবে কেমন অদ্ভুত লাগে। আসলে তা নয়, তোমাকে তো আমি সবটাই বলেছি বলো। আমি বিধবা মেয়ে মানুষ, আর বাড়িতে কোন বাহানায় শাশুড়ি আমাকে ছাড়বে সারাদিন? তাই তো লুকিয়ে রাতের অন্ধকারে তোমার সঙ্গে দেখা করতে আসি রোজ। আচ্ছা, ছাড়ো ওসব কথা। তুমি বরং আমার কাছে এসো। এই বলে কাঁকনের হাতটা টেনে নিয়ে তার বুকের কাছে চেপে ধরতেই কাঁকন একটা ঋণ ঋণে স্বরে তার কানের কাছে বলল, কি করছো কি? তুমিও না? তোমার রোজ এসব দুষ্টুমি না করলে হয় না? না, হয় না। তোমাকে দেখলেই আমার অঙ্গ প্রত্যঙ্গে কেমন যেন একটা বিস্ফোরণ খেলে যায় জানো। আসলে তোমার স্বামী বেঁচে থাকতে ঠিকমতো তো তোমায় আদর করতে পারেনি, তাতে কি, আমি তো আছি। অবশ্য তাতে ভালোই হয়েছে, না হলে আমার আর সুযোগ হতো কোথায়? হ্যাঁ,
অজয় ধীরে ধীরে কাঁকনের উলঙ্গ পিঠের মধ্যে হাত দিয়ে বিলি কাটতে কাটতে তার সারা শরীরে চুম্বন করতে শুরু করতেই সামনে থেকে আড়াআড়িভাবে কাঁকন একটা হিংস্র দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। চুম্বন করতে করতে হঠাৎ চুম্বন থামিয়ে অজয় কাঁকনকে বলল, আচ্ছা কাকুন, তোমার শরীরটা এত ঠান্ডা কেন বলো তো? মানে রোজই দেখি ঠান্ডা থাকে। ওহ, শরীর না বরফ বুঝে উঠতে পারি না। আসলে গরমের দিন, তাই পুকুর ঘাটে স্নান করে আসলাম কিছুক্ষণ আগে, সেই জন্যই হয়তো। কাঁকন থেমে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অজয়কে। একটা মৃদু হাসি হেসে ধাক্কা মেরে অজয়কে মাটিতে শুইয়ে দেয় সে। তারপর অজয়ের জামার বোতামগুলো একটা একটা করে খুলতে খুলতে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল সে। তার নিচ থেকে অজয় এবং তাকে তার শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতেই যাচ্ছিল। ঠিক এমন সময় অন্ধকারে কিছু একটা অজয়ের ঘাড় গলা বরাবর একটা আঁচড় কেটে প্রচণ্ড গতিতে চলে গেল সামনের দিকে। একবার প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল অজয়। তার চিৎকার শুনে কাঁকন তার শরীর থেকে খানিকটা উঠে বসে তাকে বলল, কি হয়েছে? আরে আমার গলা বরাবর কি একটা জানি আঁচড় কেটে গেল বাইরের দিকে। অসহ্য ব্যথা করছে এখন। হয়তো বিড়াল হবে। এই বলে বাইরের অন্ধকারটার দিকে তাকিয়ে কাঁকন তার নখের মধ্যে লেগে থাকা অজয়ের সে আঁচড় কাটা জায়গায় টাটকা রক্ত জিভে চেটে নিয়ে আবার চাপটে ধরল অজয়কে। অজয় কামনার নেশা আগের প্রত্যেকবারের মতো উল্টে গিয়ে তার নিচে কাঁকনকে শুইয়ে তার উপর উঠে বিবস্ত্র হয়ে তার পুরুষাঙ্গকে প্রবেশ করালো কাঁকনের সেই শিথিল নিম্নাঙ্গের সেই একটা আড়াআড়ি কোণের মধ্যে। আর তার দুহাত দিয়ে শক্ত করে কাঁকনের প্রকাশমান স্তনযুগলের মধ্যে হাত বোলাতেই কাঁকন একটা মৃদু গোঙানির চিৎকার করে উঠল। কিছুক্ষণ সেই শরীরের খেলা চলবার পর নাকের মধ্যে একটা বিশ্রী উগ্র গন্ধ আসতেই কাঁকনের শরীর ওপর থেকে নেমে যাওয়ার সময় হঠাৎ তার পায়ের কাছে যেন কিছু একটা ঠেকল। সেটা হাতে নিয়ে ধরতেই সেই গন্ধটা আরও উগ্র হয়ে উঠল। আর সেটা ভালোভাবে দেখতে গিয়ে সে যা দেখল তাতে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠে হাতের থেকে ছিটকে ফেলে দিল অজয়। সে যেটা ধরেছিল সেটা একটা মানুষের কাটা পুরুষাঙ্গ। ঘরের মধ্যে চারিদিকে তাকিয়ে ঘামতে ঘামতে কাঁকনকে তোতলাতে তোতলাতে কয়েকবার ডাকলো সে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না। ঠিক এমন সময় হঠাৎ বাইরে তার সাইকেলের সামনের টর্চটা নিজে থেকে ঘুরে গিয়ে কয়েকবার থপ থপ করে জ্বলে উঠতেই ঝোপড়ির ওপরে একটা কাঠের তক্তার উপর একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে ওপরের দিকে তাকাতেই অজয়ের মুখের সামনে ওপর থেকে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে কাঁকন একটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, এই তো আমি। আমাকে দেখতে পাচ্ছ না তুমি? অজয়, আমি এখানে। চোখের সামনে যাকে দেখছে অজয় তাকে দেখে যেন একেবারে বাকশক্তি হারিয়ে গেছে তার। কথা বলার চেষ্টা করলেও সব কেমন যেন তার গুলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা উলঙ্গ শরীর, তার পুরো শরীরের মধ্যে কামড়ের আর আঁচড়ের দাগ, ঘোলাটে দুটো চোখ, গলার কাছে কেমন একটা লালচে কালশিটে পড়ে যাবার মতো দড়ি দিয়ে পেঁচানো ফাঁসের দাগ। আর তার সেই উন্মুক্ত চুলগুলো কেমন যেন যন্ত্রণায় অস্থির শরীরের মতো অনবরত উঠছে হাওয়া ছাড়াই। এ যেন কাঁকন নয়, তার সামনে এসে দাঁড়িয়েছে অন্য কেউ। অজয় সেই ঝুপড়ি ঘরটা থেকে দৌড়ে পালাতেই যাচ্ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে যেন তার দুটো পা বরফের মতো হয়ে গেল। সেই ওপরে উল্টো হয়ে ঝুলতে থাকা কাঁকনের অবয়ব নারী মূর্তি এবার ওপর থেকে ঝাঁপ দিয়ে তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসবে না অজয়? এই দেখো, আমি তোমার কাকুন। মুখ ঘুরিয়ে রয়েছ কেন? অজয় অস্বস্তিতে ছটফট করতে করতে বলল, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমায়। কি চাও, কি চাও তুমি? হ্যাঁ, কে তুমি? আর আর কাকুনি বা গেল কোথায় হঠাৎ করে? আমি তো তোমার কাকুন, এই দেখো। এই বলে সেই বিভৎস নারী অবয়ব আবার কাঁকনের সেই আদল নিয়ে তাকে বলল, এই তো আমি অজয়, তাকাও আমার দিকে। অজয় ধীরে ধীরে সেদিকে তাকাতেই যাচ্ছিল সেই বিভৎস নারী মূর্তি আবার কাঁকনের আগের অবস্থার মতো হয়ে উঠল নিমিষের মধ্যে। তোতলাতে তোতলাতে অজয় বলল, তুমি তো তাহলে মানুষ নও কাকুন? আমি তাহলে এতদিন
তোমায় মানুষ ভেবে তোমার সঙ্গে মেলামেশা করেছি। প্রচণ্ড জোরে একটা অট্ট হাসি হাসতে হাসতে কাকুন আবার সেই বিভৎস নারী মূর্তির মতো আদল নিয়ে অজয়ের গলাটা শক্ত করে চেপে ধরে তাকে ছুঁড়ে ফেলে দিল ঝুপড়ির মধ্যে। তারপর সে বলল, কেন আমাকে ভালোবাসা যায় না বুঝি? না না, ছে, তুমি কোনো মানুষ নও, তুমি একটা অশরীরী আত্মা। আমি একটা দেহহীন শরীরের সাথে এতদিন ছি, আমি জানলে আগে কখনোই। তুমি কি চাও? হ্যাঁ বলো আমাকে বাড়ি ফিরতে দাও, ছেড়ে দাও আমায়। তার মুখে এ কথা শুনে কাকুনের চোখ দুটো যেন আগুনের লালচে ভাটার মতো জ্বলে উঠল। সে দাঁত খিচিয়ে বলল, কয়েক মাস আগে একটা বাচ্চা মেয়েকে বাড়িতে একা পেয়ে সেদিন পড়াবার নাম করে তোকে দর্শন করেছিলি, পরে মারার ভয়ও দেখিয়েছিলি। আর তারও আগে পম্পা বলে একটা অন্ধ মেয়েকে কলেজে পড়ার সময় ভালোবাসার নাটক করে দর্শন করে ছেড়ে দিয়েছিলি। তোর তো নিস্তার নেই, আর কার হাত থেকে আছে তা আমি জানি না, কিন্তু আজ আমি তোকে ছাড়বো না। তোর ওই পুরুষাঙ্গের কামনার জ্বালা আমি আজ গোড়া থেকে উপড়ে নেব। আর কোনো নারীকে অসম্মান করার শাস্তি তোকে আজকে পেতে হবে। তোর মতো পুরুষদের জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি থাকতে এতগুলো অন্যায় করার পরও তোকে কি করে ছেড়ে দিই বলতো? অজয় কিছু বলতেই যাচ্ছিল, তার আগে কাকুন তার একটা হাত সামনে এগিয়ে প্রচণ্ড জোরে অজয়ের গলাটা চেপে ধরল। অজয় যন্ত্রণায় ছটফট করতে করতে কয়েকবার তাকে ছাড়তে বলল। এদিকে যন্ত্রণায় তার চিৎকার করার শক্তিও যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আর সেই দৃশ্য দেখে একটা উল্লাসের হাসি হাসতে হাসতে কাকুন তার আরেকটা হাত অজয় পুরুষাঙ্গের ওপর বসিয়ে দিয়েছে। সেই আঁচড় কাটার যন্ত্রণায় ধীরে ধীরে অজয় যেন কুঁক করে যেতে থাকে। তার পুরো সঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেখান থেকে অনবরত রক্তের ধারা বয়ে চলেছে। আবার একবার প্রচণ্ড জোরে অজয়ের পুরুষাঙ্গটাকে আঁচড়ে সেটা তার শরীর থেকে টেনে ছিঁড়ে আলাদা করতেই প্রচণ্ড জোরে শরীরের মধ্যে সঞ্চিত শক্তিটুকু দিয়ে প্রাণপণ চিৎকার করতে লাগলো অজয়। তারপর খানিকক্ষণ কাটা ছাগলের মতো ছটফট করতে করতে ব্যথায় মাটির মধ্যে তার শরীরটাকে বারবার ঘ্যাঁসটাতে কেমন হাঁ করা মুখ খোলা রেখেই সে নিস্তেজ হয়ে গেল ধীরে ধীরে। আর সেই দৃশ্য দেখে একটা ক্রূর হাসি হেসে অজয়ের সে কাটা ক্ষত বিক্ষত পুরুষাঙ্গটাকে তারই মুখের সামনের খোলা জায়গাটায় ছুঁড়ে দিতেই সেখানে গিয়ে সেটা আটকে গেল। তারপর অজয়ের উলঙ্গ মৃতদেহের দুটো পা মাটিতে ছেঁচড়াতে তার গলায় একটা সাদা বিধবার থান জড়িয়ে ফাঁসের মতো গ্রামের বড় বটগাছ তলার দিকে উলঙ্গ অবস্থায় একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। তার যাবার পথে রাস্তার কয়েকটা কুকুর তাকে পিছু করে প্রচণ্ড জোরে চেঁচাতে লাগলো, কিন্তু সে পেছন ঘুরে সেই কুকুরগুলোর দিকে ভাটার মতো চোখে আঙুলের ইশারায় কুকুরগুলোকে চুপ করতে বলতে সব কুকুরগুলো খানিকটা পিছিয়ে গেল রাস্তা থেকে। আর সেই সাদা থানে বাঁধা অজয়ের উলঙ্গ মৃতদেহটাকে ঝড়ের গতিতে এসে বটগাছের একটা ডালের সঙ্গে শক্ত করে বেঁধে দিল। একটা জোরালো হাওয়ায় কয়েকবার নড়ে উঠল অজয়ের সেই উলঙ্গ গলায় ফাঁস বাঁধা মৃতদেহটা। সেটার দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে কাকুন উল্লাসের হাসি হাসতে হাসতে মিলিয়ে গেল। পরের দিন সাত সকালে ভুবনডোবা গ্রামের সেই বড় বটগাছতলায় ভিড় জমতে শুরু করলো একটা বিভৎস দৃশ্য দেখে। বটগাছের ডালের মধ্যে একটা সাদা থানের মধ্যে বিকৃত উলঙ্গ অবস্থায় ঝুলে আছে একটা ছেলের মৃতদেহ, আর তার মুখের খোলা অংশের সামনে তার ক্ষত বিক্ষত পুরুষাঙ্গ রয়েছে, আর নিচে গভীর ক্ষতের দাগ। সেই বিভৎস মৃতদেহকে দেখে ও পুরুষটির মৃত্যুর প্রক্রিয়াকে দেখে গ্রামের কারো কারো আন্দাজ করতে অসুবিধা হলো না এটা ঠিক কার কাজ। এর আগে বহুবার এই গ্রামে এমন ঘটনা ঘটেছে, তাই উপস্থিত সকলের মধ্যে কারো কারো চোখের গম্ভীরতা ফুটে ওঠে, আর ঠোঁটের মধ্যে একটা নাম বেরিয়ে আসে। বেলা আরও খানিকটা বাড়লে সেখানে পাশের গ্রামের থানা থেকে বড়বাবু অর্পণ রায় কয়েকজন আরও পুলিশ অফিসারকে নিয়ে সেখানে আসেন। তারা মৃতদেহটাকে সেখান থেকে উদ্ধার করেন। কারা প্রথম সেই মৃতদেহটাকে দেখতে পায় ও আশেপাশের কয়েকজন গ্রামের বাসিন্দাদের বয়ান নিয়ে সেখানকার কিছু নমুনা পরীক্ষা করবার পর সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক এমন সময় প্রবীণ বৃদ্ধকে দূরের রাস্তায় হাঁটু গেড়ে বসে
মাটির মধ্যে হাত বোলাতে দেখে সেদিকে এগিয়ে যায় অর্পণবাবু। তারপর সেই বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করে বলেন, এই যে আপনার নাম কি, আর এখানে বসে এভাবে কি দেখছেন মাটির ওপর? এখানেও তো একটা দাগের মতন কিছু একটা দেখতে পাচ্ছি শুধু। এই বলে সেখান থেকে সেই সুরেশ নামের বৃদ্ধ লোকটা কোথায় উঠে যেন চলে গেল। অর্পণবাবু কনস্টেবল অরুণকে চোখের ইশারায় সুরেশ নামের সেই বৃদ্ধ লোকটার পিছু নিয়ে তাকে ধরে নিয়ে আসতে বললেন। অর্পণবাবু মাটির মধ্যে সেই দাগটা অনুসরণ করে আরও খানিকটা যেতেই দূরে একটা ঝুপড়ি ঘর দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। জরাজীর্ণ একটা ঘর, ধুলো বালি আর মাকড়সার জালে যেন মিশে আছে ঘরটা। ঘরটার ভেতরে কোনো জানলা না থাকায় যতটুকু আলো ঢুকছে সেটা শুধু দরজার দিক থেকে। হঠাৎ বাইরে থেকে কনস্টেবল অরুণের আওয়াজ শুনে ঘরটা থেকে বেরিয়ে গেল অর্পণবাবু। আর সে বেরিয়ে যেতেই তার অলক্ষ্যে ঘরটার ওপর থেকে একটা মাকড়সার জালে ঢাকা একটা দড়ি আপনা আপনি হাওয়া ছাড়াই খানিকক্ষণ নড়ে উঠল। বৃদ্ধ লোকটার কথা শুনে তাকে ধমক দিয়ে অর্পণবাবু বলল, এই বেশি বাড়াবাড়ি করবেন না একদম, না হলে এক্ষুনি ধরে জেলের ভাত খাওয়াবো। কাকুনকে তখন কি বলছিলেন বলুন? সুরেশের চোখ দুটো যেন স্মৃতি রোমন্থিত হয়ে উঠল। সে ধরা গলায় বলতে শুরু করলো, শুনুন তাহলে কাকুনকে। এ ঘটনা আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। একদিন আকাশের মধ্যে দুর্যোগের আগাম ভাবটা দেখা দিতে তড়ি ঘড়ি পার থেকে এসে নিজের নৌকোটা খুলতে আসতেই সে দেখল তার নৌকোটা সেখানে বাঁধা নেই। এদিকে আকাশের গমগম শব্দ আর সদ্য শুরু হওয়া ঝোড়ো বাতাস যেন তাকে চিন্তিত করে তুলল মুহূর্তের মধ্যে। একে নদী পথে গ্রামের রাস্তা অনেকটাই, তার মধ্যে নৌকোটাও নেই। সে হতভম্বের মতো এদিক ওদিক চারিদিকে তাকিয়ে বলল, নৌকাটা কোথায় গেল? আমি তো এখানেই বেঁধে রেখেছিলাম, কোথায় যে যায়? সে আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে দামাল বেগে হাওয়া। বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য গলায় জড়ানো গামছাটা সে মাথার মধ্যে পেঁচিয়ে পেছনে অন্ধকারে ঝাঁকড়া অসত্য গাছের নিচে দাঁড়ালো কাঞ্চন। আকাশ বিদীর্ণ করে মাঝে মাঝেই বাজ পড়ার শব্দ শোনা যাচ্ছে। ঠিক এমনই এক আকাশভেদী আলো কাঞ্চন দেখল সেই নদীর পার বরাবর সোজা রাস্তাটায় খানিকটা দূরে একটা ভাঙা ঝুপড়ির মতো ঘর রয়েছে। মাথার গামছাটা আরেকবার শক্ত করে বেঁধে সে বলল, ওই 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 ওখানে একটা ঝুপড়ি ঘর মতো আছে, গিয়ে দেখি তো একবার। কোনো রকমের বৃষ্টির হাত থেকে মাথা গোঁজবার ঠাইটুকু হবে। এই বলে সে গাছতলা থেকে দৌড়তে দৌড়তে সেই ঝুপড়ি ঘরটার সামনে গিয়ে দাঁড়াতেই দেখল ঘরটা ভেতর থেকে আটকানো। বেশ কয়েকবার ঘরের দরজাটায় জোরে জোরে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে। আর ঘরের ভেতর থেকে একটা হলদে আলোর সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠস্বর শুনতে পেল কাঞ্চন। ভেতরে আসুন, একেবারে ভিজে গেছেন তো। ভেতরে সেই আলোটা আরও খানিকটা এগিয়ে আসতেই সেই যুবতী মেয়েকে দেখতে পেল কাঞ্চন। সে ঘরের ভেতরে ঢুকে আসতেই সে ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে বলল, আপনি তো বৃষ্টিতে একেবারে ভিজে গেছেন, কোথায় যাচ্ছিলেন এত রাতে? এই গ্রামের শেষের দিকে একটা বিয়ে ছিল, সেই জন্যই কয়েকজন নামাতে গিয়েছিলাম এপারে। তো সেখান থেকেই ফিরতে দেরি হলো জানেন। কিন্তু পথেই আকাশের যে অবস্থা, তাড়াতাড়ি ফেরার জন্য নদী ঘাটে আসতেই দেখি আমার নৌকাটার ঘাটের মধ্যে নেই। তারপর বৃষ্টিও নামলো, আর সেই বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে এই গাছতলায় দাঁড়িয়ে দেখি ওই আপনার ওই ঘর। তা এই ঘরে বুঝি আপনি একা থাকেন? সেই যুবতী মেয়েটি মাথা নাড়ালো। কাঞ্চন কথা বলতে বলতে একবার আর চোখে সেই যুবতী মেয়েটার দিকে তাকালো। মেয়েটির গায়ে জড়ানো একটি সাদা থান, তবে সেটা গায়ে জড়ানো থাকলেও তার পুরো শরীরটাকে ঢাকতে পারেনি সেটা। তার এলোমেলো চুল নেমে এসেছে তার পিঠ অবধি, তার বুকেই কোনো ব্লাউজ নেই। মেয়েটার গায়ের রং থপথপে ফর্সা, যেন তা চকমক করছে এই স্বল্প আলোর মধ্যে। কাঞ্চনের এক দৃষ্টিতে সেই অদ্ভুত চাহনি দেখে খানিকটা লাজুক গলায় সেই মেয়েটি তাকে বলল, কি দেখছেন এভাবে আমার দিকে তাকিয়ে? তার কথা শুনে তার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে কাঞ্চন বলে উঠল, ওই দেখছিলাম আপনাকে। আচ্ছা একটা কথা বলবো,
কিছু যদি মনে না করেন। বলুন। আপনার গায়ের রংটা না বেশ সুন্দর, মানে কেমন ধবধবে ফর্সা, যেন মনে হচ্ছে নদীর মধ্যে মাছের ঝাঁক যাচ্ছে। আপনার নামটা কি? কাঞ্চনের মুখে এই কথাটা শুনে লাজুকতা ভাঙিয়ে তার শেষ কথা শুনে সেই যুবতী মেয়েটি তাকে বলল, আমার নাম কাকন। আপনার? কাঞ্চন। হঠাৎ কাঞ্চন কথাটা শেষ করতেই প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। ঘরের মধ্যে সেই আওয়াজ শুনে কাকন চিৎকার করে শক্ত করে এসে জড়িয়ে ধরল কাঞ্চনকে। কাঞ্চনও তার হাত দুটো ধরে ধীরে ধীরে অগ্রসর হয়ে তাকে বাহু ডোরে আবদ্ধ করতেই কাকন তাকে বলল, আসলে আমি বাজকে খুব ভয় পাই, তাই আর এমন একটা বাজ পড়লো, তাই আপনাকে ভাবে জড়িয়ে ধরলাম। আপনি কিছু মনে করবেন না। এই বলে কাকন তার হাত ছাড়িয়ে নিতেই যাচ্ছিল। ঠিক এমন সময় কাঞ্চন আবার কাকনকে তার বুকের কাছে টেনে নিয়ে বলল, এসেছো যখন তখন চলে যাচ্ছ কেন? আর একটু কাছে থাকো না হয়। কাকনের ঠোঁটে একটা আড়াআড়ি লাজুকতার হাসি যেন খেলে গেল নিমেষের মধ্যে। সে একবার কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, কিসব উল্টো পাল্টা বলছেন আপনি? যা বলেছি ঠিক বলেছি। একবার যখন কাছে এসেছো তখন এত সহজে তোমায় আমি যেতে দিচ্ছি না। কাকন তাকে কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই কাঞ্চন তার কানে ফিসফিস করে বলল, কম বয়সে বিধবা হয়েছ, বিধবাদের কি আর কম জ্বালা? আজ যখন সুযোগ পেয়েছি তখন। কাঞ্চন আবার শক্ত করে একবার কাকনকে তার বুকের মধ্যে টেনে ধরে। তার গায়ে চড়ানো সাদা থানটা ধীরে ধীরে খুলতে খুলতে চুম্বন করতে লাগলো কাকনের সারা শরীরে। কাকন যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিছুক্ষণ পরে একটা মৃদু শব্দের সাথে ধীরে ধীরে কাকনও শক্ত করে জড়িয়ে ধরে কাঞ্চনকে। কাঞ্চন একে একে তার উন্মুক্ত উজ্জ্বল বক্ষযুগল নিয়ে খেলা করতে শুরু করে। কাকনকে মাঝ বরাবর শুইয়ে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে কাঞ্চন। তারপর আবার তার সারা শরীর দিয়ে চুম্বন শুরু করে সে। কাকনও তার সম্পূর্ণ লাজুকতা ভেঙে সেই শারীরিক আদিম ক্রিয়ার সুখের সমুদ্রে যেন হারিয়ে যায় ধীরে ধীরে। ক্রমশ আনন্দে চোখ বুজে আসে কাকনে। তার বৈধব্যের অসার জ্বালা তাকে এতদিন পীড়িত করে তুলেছিল, তা যেন একটু একটু করে কাঞ্চনের শরীরের স্পর্শে নিরাময় হয়ে যেতে লাগলো। ঠিক এমন সময় কাকন কাঞ্চনের গায়ের উপর থেকে ভেজা জামাটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। তারপর তার ভেজা ধুতির গিট খুলে কামনায় উত্থিত লিঙ্গটিকে ছুঁকে আন্দোলিত করতে লাগলো সে। কাঞ্চন যেন জীবনের চরম আর প্রকৃত সুখ উপভোগ করতে ব্যস্ত হয়ে উঠেছে ধীরে ধীরে। তারপর সেই আন্দোলিত ছেড়ে কাঞ্চনের কামনায় উত্থিত লিঙ্গটার উপর উঠে নিজের যোনির ভেতর প্রবেশ করাতেই একটা ব্যথা অনুভব করে একটা চিৎকার করে উঠল কাকন। তারপর লিঙ্গটাকে বারংবার তার যোনিতে ঘর্ষণ করতে লাগলো সে। তার এই কার্যে কাঞ্চনও সামিল হতে লাগলো ধীরে ধীরে। ঘরের ভেতরে একটা দমকা বাতাসের ঝাপটা এসে লাগতেই কুপির আলোটা আপনা আপনি নিভে গিয়ে উল্টে পড়ে গেল ঘরের মধ্যে। ঝড় বৃষ্টির প্রবল বেগেও তাদের শারীরিক সেই বিনিময় একটা সময় চলতে চলতে থেমে গিয়ে কাঞ্চনের বুক বরাবর আঁচড় কেটে ক্লান্তিতে তার শরীর থেকে নেমে গিয়ে একপাশে শুয়ে পড়ল কাকন। মুহূর্তেই তাদের দুজনের চোখে যেন নেমে এলো একটা ক্লান্তির চিরাচরিত ঘুম। বৃষ্টি ভোর রাতেই থেমে গেছে। আকাশে ধীরে ধীরে অবর্তিত মেঘও কেটে গেছে ইতিমধ্যেই। পাখির কিচিরমিচির শব্দ শুনে মেঝে থেকে উঠে বসল কাকন। রাতের আঁধার কাটলেও এখনো ভোরের আলো সম্পূর্ণভাবে ফোটেনি। নিজেকে উলঙ্গ ও পাশে কাঞ্চনকেও এক অবস্থায় ঘুমোতে দেখে কাকন মৃদু হেসে তার থানটা কোনো রকমে জড়িয়ে নদীতে স্নান করার জন্য যায়। স্নান সেরে সে ঘরে ফিরে আসতে আসতে দিনের আলোটা খানিকটা ফুটলে কাঞ্চনের কয়েকবার কাঁধ ঝাঁকাবার পর
অবশেষে সে ঘুম ভাঙা চোখে তার দিকে তাকিয়ে বলল, সকাল কি হয়ে গেছে নাকি? আর তুমি কখন উঠেছ? একটু আগে। চোখ নামিয়ে কাকনকে কথাগুলো বলতে দেখে তড়ি ঘড়ি ধুতিটা পরে নিয়ে মেঝের একপাশে পড়ে থাকা গামছাটা কাঁধে ঝুলিয়ে সে বলল, বাবা, এখনো লজ্জা যায়নি দেখছি। না, আসলে ঘর পোড়া গরু তো আমি, সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। তা আমার বদলে যখন তোমার স্বামী তোমার সাথে শুতো তখন? স্বামীর কথা শুনতেই খানিকটা পিছিয়ে কাকন মুখ ঘুরিয়ে তাকে বলল, থাক না, মরা মানুষকে আবার এর মধ্যে টেনে না আনলেই তো হয়। কেন? সে বুঝি তোমায় ছুঁতো না? একটা কথা বলবো? কি? কাকন তার সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনকে জড়িয়ে ধরে বলল, ছুতো, সাথে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু কিন্তু কি? কি হলো? থমকে গেলে কেন? ওই বেশি সুখ কপালে সহ্য হলো না। কথাটা বলতে বলতে কাঁদতে থাকে কাকন। কাঞ্চন তার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে বলল, আহা, কেঁদো না, কেঁদো না। তা তোমার স্বামী কি কাজ করতো বেঁচে থাকতে? কিছুই তো বললে না। তার ব্যাপারে তো কিছু বলনি আমাকে। কি নাম ছিল তার? আমার স্বামীর নাম ছিল গগন। জেলে ছিল, মাছ ধরতো, আর ওতেই আমাদের দুজনের কোনো রকমে চলতো। ভালোই চলছিল আমাদের সংসার। হঠাৎ একদিন বন্যার সময় জল বাড়লে ও নৌকা শুদ্ধ এই হেমবতী নদীর জঙ্গলের দিকটায় ফেরার সময় নৌকো থেকে পা পিছলে পড়ে যায়। বাকি সকলে এমনটাই বলেছিল আমাকে ফিরে এসে। 1 বছর আগে সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল, আর সেদিন ওই খারাপ খবরটা শোনার আগে এমনভাবেই একটা বিদ্যুতের আলো এসে পড়েছিল ঘরের ভেতর। তার 3 দিন পর কয়েকজন হেমাবতী নদীর বাঁধের ওই পাশের গ্রাম শুরু হবার মুখে আমার স্বামীকে মৃত অবস্থায় একটা জালের মধ্যে উদ্ধার করে। বোধহয় নদীতে ভেসে যাওয়ার আগেই নৌকা পেছন থেকে মাছ ধরার জালটা গোটাচ্ছিল সে, আর অসাবধানতায় পা পিছলে পড়ে যায় ওই ভরা নদীর মধ্যে। তারপর আমার মাথার সেই সিঁদুরও মুছল, আর হাতে শাখাও ভাঙল, আর গায়ে তারা সকলে জড়িয়ে দিল। আমার স্বামিত্ব হারানোর পর এই বিধবার অলংকার। তারপর থেকে এখানেই একলা পড়ে আছি আমি। ওই কোনো রকমে শাক পাতা আর গ্রামের হাট বাড়ে ভিক্ষে করে আমার কোনো রকমে চলে যায়। আর একলা মানুষ আমি, খরচপাতিও কম, দুমুঠো যা পাই তাতেই চলে যায়। আমি আছি তোমার সাথে, তোমার যা প্রয়োজন সব আমাকে বলবে, কেমন? কাকন জড়িয়ে ধরল কাঞ্চনকে, তারপর বলল, তুমি সত্যি বলছো? আমার ভাঙা সংসারটা আমাকে ফিরিয়ে দেবে? তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে? আমার এখানে একা থাকতে একদম ভালো লাগে না। সাথে কিছু কাকচিলেরও নজর আমার ওপর। দেব দেব, সব দেব। আমার ওপর বিশ্বাস রাখো, সব পাবে। কাঞ্চন আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ঘরের বাইরে থেকে তার ভাই রাতুল তাকে কাকনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বলল, দাদা, তুই এটা কি করছিস এখানে? ছি 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 ছি, কার না কার বিধবা বউকে জড়িয়ে ধরে আছিস। তোর চরিত্র এমন তো জানতাম না। রাতুলের গলার আওয়াজ শুনে তড়িঘড়ি কাকনকে ছেড়ে দিয়ে কাঞ্চন বলল, এ কি ভাই, তুমি এখানে? তা আসবো না তো কি করব? কাল সারা রাত তো তুই বাড়ি ফিরিসনি, আর এই সব করে বেড়াচ্ছিস এখানে। চল আজকে ঘরে, তুই মাকে সব বলবো। ছি 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 ছি, তুই কিনা একটা কার না কার বিধবা বউয়ের সাথে। তোকে আমার দাদা ভাবতে ঘৃণা লাগছে। রাতুলের কথা শুনে কাঞ্চন তার মাথার রাগ ধরে রাখতে পারে না। রাতুলের কথাগুলো শুনে কোনো রকমে ঘুমটায় নিজের মুখ ঢেকে একপাশে ঘুরে টুকরে কেঁদে ওঠে কাকন। রাতুল, তুই ছোট আছিস, ছোটর মতো থাক। তোর এত বড় সাহস, তুই নিজের দাদার চরিত্র নিয়ে কথা বলিস? হ্যাঁ, এমনি এমনি তো না দাদা, যা আমি চোখের সামনে দেখছি তাই কইছি, আর ঠিকই কইছি।
তোর এই নৌকায় যাত্রী নেওয়াবার এই গুণকীর্তির কথা আজ আমি মাকে বলবো। এখন চল এখান থেকে। রাতুল কাঞ্চনের হাত ধরে টানতে টানতে সেখান থেকে তাকে নিয়ে যায়। কাঞ্চন তাকে বারবার ধমক দিলেও রাতুল কিছুতেই তার হাত ছাড়ল না। কাঞ্চন যেতে যেতে কাঁকনের দিকে বার কয়েক এগিয়ে আসার চেষ্টা করে বলল, তুমি কোনো চিন্তা করো না কাঞ্চন, আমি তোমাকে ঠিক নিতে আসবো এখান থেকে। তোমার ভাঙা সংসার আমি আবার জুড়ে দেব। কাঞ্চনের বলা কথাগুলো ক্রমশ যেন দূরে যেতে লাগলো একটু একটু করে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ধানের আঁচলের একটা কোণে মুখ ঠেকে আবারও টুকরে কেঁদে ওঠে কাঁকন। সামনে তাকিয়ে সে দেখল নদীর মধ্যে একটা নৌকো এপার থেকে চলে যাচ্ছে ওই পারে। দূরের নদীর মধ্যে থেকে একটা চিৎকার যেন আবার ভেসে এলো, তুমি কোনো চিন্তা করো না কাঞ্চন, আমি ঠিক তোমাকে নিয়ে যাব আমার সঙ্গে। এইভাবেই কেটে গেল এক পক্ষকাল, কিন্তু আর কাঞ্চন ফিরে এলো না কাঁকনের কাছে। কাঁকন রোজ শুধু কাঞ্চনের রেখে যাওয়া তার জামা ধরিয়ে কাঁদতে কাঁদতে অপেক্ষায় বসে থাকে তার ফিরে আসবার। কঠিন নিয়তির কথা ভেবে সে সুদূর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে না পারলেও এটুকু সে মনে প্রাণে বিশ্বাস করত যে একদিন না একদিন ঠিক কাঞ্চন তাকে তার সাথে নিয়ে যেতে আসবে। তার শরীর ছোঁয়ার মধ্যে যে ভালোবাসার আভাস সে পেয়েছিল তা শুধু কামনার ছোঁয়া ছিল না। সপ্তাহে গ্রামের বাজারে ভিক্ষে করে একবার হলেও সে এই নদীর পাড়ে এসে বসে কাঞ্চনের ফিরবার অপেক্ষা করে। আর আগত নৌকা নিয়ে এপাশ থেকে আসা মাঝিদের প্রায় প্রত্যেককেই সে জিজ্ঞাসা করে, ও দাদা, বলছিলাম ওপারে থাকে একটা মাঝি, ওর নাম কাঞ্চন, তুমি ওকে চেনো? কেউ কেউ একেবারে তারই প্রশ্নের উত্তর দেয় না, আবার কেউ মাথা নাড়িয়ে না জানিয়ে নৌকো পাড়ে বেঁধে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে তার এই অপেক্ষা যেন আরও বেশি দীর্ঘস্থায়ী হয়ে তার মস্তিষ্কে চেপে বসে। কাকন আগে শুধু দিনের বেলাতেই নদীর ঘাটে বসে অপেক্ষা করত কাঞ্চনের জন্য, কিন্তু এখন সে গভীর রাতেও মাঝে মাঝে বসে থাকে নদীর পাড়ে। তার দু চোখের সীমাহীন ভালোবাসার মানুষের ফেরার অপেক্ষার যেন কোনো শেষ নেই। কেবল কখনো কখনো দমকা বাতাসে যখন জলের স্রোতের শব্দ শোনা যায় সজোরে, তখন কাকন সেদিকে একভাবে চেয়ে বিড়বিড় করে বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরে আসবে কাঞ্চন, কিন্তু কোথায় গেলে তুমি? কোথায় আমি তোমায় খুঁজবো? তোমার বাড়ি ঘর আমি তো কিচ্ছু চিনি না। এইভাবেই আরও কিছু কাল কেটে যায়, কিন্তু এই কয়েক মাসে কাকন বুঝতে পারে সে শুধু একটা নয়, তার পেটের ভিতর ধীরে ধীরে বেড়ে উঠছে আরও একটা সদ্য গাছের বীজের মতো একটা সদ্য প্রাণ। কাকন সে বিষয় যত গোপন রাখতে চায়, কিন্তু তার শারীরিক পরিবর্তন যেন তার রাখতে দেয় না। সবসময় শরীরের মধ্যে একটা দুর্বল ভাব অনুভব করতে থাকে সে। ভিক্ষার জন্য সপ্তাহে গ্রামের বাজারে যেখানে সে দুবার যেত, সেখানে এখন থেকে সে একবার করে যায়। আর সেখান থেকে যে চাল আর কিছু সবজি নিয়ে আসে, সেটা দিয়েই কোনো রকমে আশেপাশের গাছের শুকনো ডাল দিয়ে হাঁড়িতে ফুটিয়ে খায় সে। একদিন সে ঘরের উনুন চাপিয়ে বাইরের নদীর দিকে তাকিয়েছিল কাকন। ঠিক এমন সময় আবার একটা অচেনা মাঝিকে নৌকোয় নদীর পাড়ে বাঁধতে দেখে সে তার দিকে এগিয়ে গিয়ে দেখে মাঝি নৌকো থেকে একটা মিষ্টির বাক্স নিয়ে নেমে আসছে। ও দাদা, তোমার বাড়িতে কি আজ উৎসব নাকি গো? মিষ্টি নিয়ে যাচ্ছ যে? সেই মাঝি কাকনের দিকে তাকিয়ে বলল, আরে না না, ওই তো আসলে ওই ওপারে ওই গ্রাম ভুবনডোবায় ওই কাঞ্চন মাঝির বিয়ে ছিল না, তো সেখানেই খেতে গেছিলাম আর কি। এবারে বহুবার একসঙ্গে নদীপথে এসেছি, তো কয়েকবারে বন্ধুত্ব হয়ে গেছে। ওর বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে কাল গভীর রাত হয়ে যাওয়ায় আর নৌকা নিয়ে ফিরে আসতে পারিনি, তাই আজ সকালে ফিরলাম। সেই মাঝির মুখে কথাগুলো শুনে কাকন খানিকটা সরে দাঁড়িয়ে বলল, কি নাম বললে? আরে ওই তো ওই কাঞ্চন মাঝি গো। কেন, তুমি বুঝি ওকে চেনো?
কাকন কোনো উত্তর না দিয়ে তার ঘরে চলে যায়। বেশ কয়েকদিন তার দু চোখ দিয়ে যেন অঝোর ধারায় বৃষ্টি নামতে শুরু করে। কি করে তার দেয়া কথাগুলো ভুলে গিয়ে বিয়ে করলো কাঞ্চন, আর তার সাথে তার পেটের ভেতর সেই বড় হয়ে ওঠা সন্তান যে তারও সন্তান হয়তো সে জানে, কিন্তু সেই ভালোবাসার টানকে একতরফা রেখে সে কি করে আবার বিয়ের সিদ্ধান্ত নিল সেটাই তো বুঝতে পারছে না সে। কাকন ঠিক করলো এরই মধ্যে তার মনের মধ্যে ভিড় করে থাকা প্রশ্নের উত্তর কাঞ্চনকে জিজ্ঞেস করবে। কাকন 2-3 দিনের মধ্যেই আরও কিছু ভিক্ষির টাকা সংগ্রহ করে নৌকায় ভুবনডোবা গ্রামে কাঞ্চনের বাড়িতে যাওয়ার জন্য নৌকায় চেপে বসল। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে সে পৌঁছেও গেল ভুবনডোবা গ্রামে। সেখানে কয়েকজন মাঝিকে এসে জিজ্ঞেস করল কাঞ্চনের বাড়ির। হদিশ পেতেই তার বাড়ির দরজার সামনে গিয়ে কাকন দেখল কাঞ্চন ঘরের সামনের বারান্দায় বসে ভাত খাচ্ছে। কাঞ্চনকে দেখে বাইরে থেকে একবার তার নাম ধরে ডেকে বাড়ির ভিতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়ালো কাকন। সারা বাড়িতে বিয়ের জন্য এখনো বাঁশ বাঁধা রয়েছে, তবে প্যান্ডেল খোলা হয়ে গেছে। কাঞ্চন থালায় হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে উঠোনে নেমে এসে তার সামনে দাঁড়াতেই কাকন তাকে জড়িয়ে ধরল। আমি এসেছি কাঞ্চন তোমার কাছে, তবে আমি একা আসিনি, আমার সাথে তোমার সন্তানও এসেছে। তুমি তো আমাকে আর নিতে এলে না, তাই আমি চলে এলাম। কাঞ্চন যেন খানিকটা অস্বস্তিতে পড়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তার বিধবা মা রমলা রান্নাঘর থেকে চিৎকার করে বেরিয়ে এসে বলল, এই এই পোড়ামুখী মেয়ে মানুষ, লজ্জা লাগে না তোর? আমার এমন সাদাসিধে ছেলেটাকে বদনাম করিস? নিজের ছেলেটাকেও কি এভাবে খেয়েছিস নাকি? ছাড় ছাড়, আমার ছেলেটা তার মধ্যে সদ্য বিয়ে করেছে। আর ছ্যা ছ্যা, কি সব বলছিলি? পেটে বাচ্চা? কার না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস অলক্ষী? ছাড় আমার ছেলেকে। নেহাত আমার ঘরের নতুন বউটা বাড়িতে নেই, এসব নষ্ট মেয়ে মানুষের কীর্তিকলাপ দেখলে কি ভাবতো? কাকনকে ধাক্কা মেরে সামনে ফেলে দিল কাঞ্চন। তারপর সে বলল, এই এই মাকি, এই কে রে, কে তুই? হ্যাঁ, চলে যা চলে যা এখান থেকে। শালি, আমি তোকে চিনি না, আর তোর পেটের বাচ্চা ওর বাপও আমি নই। আমার ঘরে তো বউ আছে, ঘরে যা, দূর হ এখান থেকে, দূর হ। কাকনের কপালে খানিকটা উঠোনের মাটি লেগে যায়। সে মাথা তুলে কাঞ্চনের দিকে তাকায়। আজ যেন কাঞ্চনকে বড় অচেনা লাগছে তার। সে কি সব ভুলে গেছে নাকি? নতুন বউ আর সংসারের মোহে পড়ে সব ভুলে গেছে সে। কাকন তাকে বলল, তুমি তুমি সব ভুলে গেলে কাঞ্চন? সেদিন ঝড়ের রাতে তুমি আমাকে ছুঁয়েছিলে, আমাকে স্বপ্ন দেখিয়েছিলে নতুন একটা ঘর সংসারের, আর পরের দিন যাবার সময় তুমি তো বলেছিলে আমাকে তুমি তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে। এই বলে সে থেমে গিয়ে তার সাথে আনা একটা ব্যাগের ভেতর থেকে একটা জামা বের করে বলল, এই জামাটাকেও তুমি ভুলে গেছো? সেদিন রাতে তুমি ঘরে রেখে গেছিলে যাবার আগে। এটাকে এতদিন ধরে তোমার স্মৃতিচিহ্ন ভেবে আমি ভালোবেসে গেছি। রমলা এগিয়ে এসে কাকনের হাত থেকে ওই জামাটা ছিনিয়ে নিয়ে রান্নাঘরের উনুনের মধ্যে থেকে একটা আতপোড়া কাঠ এনে পুড়িয়ে দিল সেটাকে। কাঞ্চন কাকনের চুলের মুঠি ধরে টানতে টানতে দরজার সামনে নিয়ে গিয়ে বলল, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই যে আমি তোর মতো বিধবা মানুষের সাথে শুতে যাব? বেরিয়ে যেত, যা 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 এখান থেকে যা। কাকন চেঁচিয়ে আর্তনাদের সুরে বলল, কোথাও যাব না আমি এখান থেকে, কোথাও যাব না। আমাকে তুমি ভোগ করে ছেড়ে দেবে ভেবেছো? বিয়ে করে নিয়েছো, হ্যাঁ? আমার পেটের বাচ্চার দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো না। ও তোমার সন্তান, তোমার শক্তিতেও বেড়ে উঠেছে। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। কাঞ্চন আরও কয়েকটা চড় থাপ্পড় মারতে মারতে যখন প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল কাকন, তখন আশেপাশের গ্রামের সকলে ছুটে আসলো। তখন কিছুটা পিছিয়ে গেল কাঞ্চন। কাকন চিৎকার করে তাদের সবটা খুলে বলতেই এই মুহূর্তে ঠিক কী করা যায় তার জন্য সকলে গ্রামের পঞ্চায়েত বসিয়ে এটা ঠিক কী করণীয় তা নিয়ে একটা আলোচনা সভা বসানোর মাধ্যমে সিদ্ধান্ত
সিদ্ধান্ত গ্রহণের কথা বলল। তাদের নিয়ে গেল গ্রামের সেই 3টি অঞ্চলের পঞ্চায়েত প্রধানদের কাছে। তারা গ্রামের উত্তর দিকের একটা বটগাছের তলায় সন্ধ্যার পর এ বিষয় নিয়ে একটা আলোচনা সভা বসালো। গ্রামের সব লোক সেখানে জড়ো হতে লাগলো সন্ধ্যার পরপরই। 3 জন পঞ্চায়েত প্রধান সাধন রায়, মধু দাস, গোবর্ধন রায় এসে সভা শুরু করলো। প্রথমেই কাকনের পরিচয় সহ সব কথা শোনা হলো। তারপর কাঞ্চন মাঝিরও কথা শোনা হলো। সবশেষে 3 জন পঞ্চায়েত গ্রামের বেশ কয়েকজন স্থায়ী বাসিন্দার মতামত নিয়ে 3 জন পঞ্চায়েত নিজেদের মধ্যে আলোচনা করে তাদের 3 জনের মধ্যে পঞ্চায়েত প্রধান সাধন রায় বলল, যেহেতু কাকর নামের এই বিধবা বউটার পেটে কার বাচ্চা আছে তা সন্তান জন্মানো অবধি হাসপাতালে না গিয়ে জানা যাবে না, তাই ততদিন ওকে এখানেই রাখতে হবে। আর তার সাথে কাঞ্চনকেও দায়িত্ব নিতে হবে ওর ভরণ পোষণের। আর তারপর বাচ্চা জন্মাবার পর যদি তার বাবা অন্য কেউ ধরা পড়ে তাহলে না হয় অন্য ব্যবস্থা তখন নেওয়া যাবে। আর তখন যদি কাঞ্চন সত্যি এই অন্যায় করেছিল বলে জানা যায় তখন কিন্তু ওকে এই গ্রাম ছাড়তেই হবে। আর বউটা তো বলল ওর পেটে কাঞ্চনেরই বাচ্চা আছে। এই কথা বলে সাধনবাবু থামতেই কাঞ্চন হাত জড়ো করে বলল, সে না হয় ঠিক আছে প্রধান মশাই, কিন্তু ওকে আমি আমার ঘরে রাখতে পারবো না। আমার সদ্য বিয়ে করা বউ আছে, সে এখন ঘরে নেই, বাপের বাড়ি গেছে। এর মধ্যেও ফিরে আসবে। ওর ভরণ পোষণের দায়িত্ব না হয় আমি নিয়ে নেব, কিন্তু একসঙ্গে ওকে নিয়ে আমি থাকতে পারবো না। তার বদলে আমার ধানের জমির ওই এক কোণে একটা ছোট ঘর মতো বানিয়ে দেবো ওকে। আজকে না হয় আমার বাড়িতেই থাকবে, কিন্তু কাল থেকে ওই ঝুপড়ি বানানোর পর ওই ঝুপড়ির ভেতরেই থাকবে। কাঞ্চনের এই কথা শুনে 3 জন পঞ্চায়েত মাথা নেড়ে উঠে দাঁড়িয়ে আলোচনা সভা ভাঙলেন। সেদিন রাতে কাঞ্চনের পরিবারের সাথে তার বাড়ি ফিরে ঘরের একটা খুঁটি ধরে শুয়ে পড়ল সে। রমলা আর কাঞ্চন তার মুখের ওপর দরজা আটকে দিল। পরের দিন তাদের বাড়ির পেছনের মাঠের পাশে কাকনের থাকার জন্য ঝুপড়ি ঘরটা বানানোর পর কাকন সেখানে থাকতে শুরু করতে লাগলো। তার নাওয়া খাওয়ার দায়িত্ব সবটাই কাঞ্চন গ্রহণ করেছিল, কিন্তু এই সুখ যেন তার আর বেশি দিন সইল না। একদিন দুপুরে কাকনকে প্রত্যেক দিনের মতো গালমন্দ করে রাতের খাবার দিতে হ্যারিকেনের আলোটা নিয়ে অন্ধকার ঘরটা ফেলতেই রমলা চিৎকার করে উঠল। গলায় একটা আস্ত দড়ি পেঁচানো অবস্থায় ঝুপড়ি ঘরটার ওপরের ঠিক একটা কাঠের তক্তার সঙ্গে ঝুলছে কাকন। ঘর থেকে বেরিয়ে এলো কাঞ্চন। গ্রামের সকলে ছুটে আসে, পঞ্চায়েত প্রধানরাও চলে আসে এখানে। বউটা আত্মহত্যা করেছে বলে সকলে বলা বলি করতে লাগলো। আর সেদিন ভোর রাতেই গ্রামের শ্মশানে তাকে দাহ করা হলো। তারপর মাসখানেক পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু তারপরের মাসে হঠাৎ করে কাঞ্চন মাঝিও একদিন ভোর রাতে উলঙ্গভাবে তার কাটা ক্ষত বিক্ষত পুরুষাঙ্গ মুখের ভেতরের অংশ ঢোকা তার শোবার ঘরের মধ্যে পড়ে থাকতে দেখা গেল। তার বউ মালা সেই দৃশ্য দেখে তার মাথা খারাপ হয়ে গেল। সারাদিন হাসত, আর বাড়ির বাইরে যদি কোনো জোয়ান বিবাহিত ছেলেকে দেখতে পেত তাকে বলতো, মরবি, তুইও মরবি। আর সেদিন গভীর রাতে হঠাৎ করে সেই ঝুপড়ি ঘরটার ভেতর থেকে ভেসে এলো রাতুলের বীভৎস চিৎকার। আশেপাশের প্রতিবেশীরা ঠিক কী হয়েছে তা দেখার জন্য বাড়ির দরজা খুলে এসে কাঞ্চনদের বাড়ির সামনে দাঁড়াতেই সকলে দেখলো সেই চিৎকারটা ওই ঝুপড়ি ঘরটা থেকে আসছে। সেখানে গিয়ে দেখে সেই ঝুপড়ি ঘরের কাঠের তক্তার মধ্যে একটা দড়ির সাথে ফাঁসির মতো ঝুলছে রাতুল। তড়ি ঘড়ি সকলে মিলে তাকে সেখান থেকে নামাতেই সে সকলকে জানায় তাকে ঘর থেকে টেনে নিয়ে এসে কাকন তাকে ফাঁসি দিয়ে মারতে চেয়েছিল। গ্রামের সকলের চোখে মুখে রাতুলের কথা শুনে অজানা আতঙ্ক দেখা দিল। আর তারপরের দিন সকাল থেকে রাতুল নিখোঁজ হলো। এই গ্রামে বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া গেল না কোথাও। রমলাও এইভাবে তার পাকলাটে বিধবা বউ মালাকে নিয়ে
এই গ্রামের জমি জমা ভিটে বিক্রি করে দিয়ে চলে গেল এই গ্রাম ছেড়ে। কিন্তু এতক্ষণ বলে সুরেশ থামতেই অর্পণবাবু বলল, কিন্তু কি থেমে গেলেন কেন? বলুন ঠিক কি হয়েছিল? এই গ্রামের সকালে সেদিন রাতে যে সাহায্য করেছিল রাতুলকে, তার মাসুল তাদেরকে গুনতে হলো সেই একইভাবে। যেভাবে কাঞ্চনের মৃতদেহ পাওয়া গেছে, সেভাবে এই ভূবণ্ড বা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বিবাহিত পুরুষদের মৃতদেহ পাওয়া যেতে লাগলো। আর সেই মৃত্যুর খেলা এখনো চলছে। না জানি কতদিন চলবে এই খেলা। এই গ্রাম ততদিন অভিশাপ মুক্ত হবে না। তবে কাকুন যাদেরকে মেরেছে তারা বেশিরভাগই দুশ্চরিত্র পুরুষ মানুষ। হয় রাতে নেশা করে এসে বউকে মারধর করত, না হয় পরকীয়া করত, আর না হলে কোনো মেয়ের সাথে অসভ্যতামি করেছিল কোনো না কোনো সময়। জানি না কবে শেষ হবে কাকুনের এই গ্রামের প্রতি প্রতিশোধেরই আক্রোশ। আপনি বুঝি বিয়ে করেননি, তাই কাকুনও আপনার কোনো ক্ষতি করেনি? সুরেশ মাথা নাড়িয়ে হাঁ জানালো। তারপর সে বলল, আমাকে মারবেই বা কেন? আমি এই গ্রামের বাসিন্দা হয়েছি পরে, আর বিয়েও করিনি। বুঝলাম। সুরেশ অর্পণবাবু এবং অরুণবাবুর সমস্ত কথা আড়াল থেকে শুনছিল বড়বাবুর গাড়ির সদ্য নিযুক্ত ড্রাইভার প্রশান্ত। একবার তার দিকে একটা সন্দেহপ্রবণ দৃষ্টি নিয়ে ঘুরে তাকালো বৃদ্ধ লোকটা। সে তার দিকে তাকাতেই ছেলেটা এগিয়ে এসে বড়বাবুকে বলল, এই লোকটা আপনাকে এতক্ষণ ধরে কী সব উল্টোপাল্টা গাঁজাখুরি গল্প শোনাচ্ছিল স্যার? দূর থেকে তো খানিকটা শুনলাম, তাই বলছিলাম আর কি। চলুন বড়বাবু, আপনি তো আবার হাসপাতালে ওই মৃতদেহটার ময়নাতদন্তের রিপোর্টও দেখতে যাবেন। চলুন অরুণবাবু, আপনিও চলুন। আমিও সেটাই ভাবছিলাম জানো প্রশান্ত, কোনো ভূতের পক্ষে কি এতটা নৃশংস হওয়া সম্ভব নাকি? তাও আবার মহিলা। এর পিছনে অন্য কারোর হাত নির্ঘাত আছে। সেটা কে তা ধরতেই হবে। অর্পণবাবু সেখান থেকে চলেই যাচ্ছিলেন, তবে যাওয়ার আগে সে সুরেশের দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু আমাদের নজরে থাকবেন, আর এই গ্রাম ছেড়ে এই মৃত্যুর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যেতে পারবেন না আপনি। অরুণবাবু, ওনাকে একটু নজরে নজরে রাখবেন। অর্পণবাবু বাকিদের নিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু পেছন ঘুরে সেই সুরেশ ওই প্রশান্ত নামের লোকটার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি হাসতে লাগলো। দেখতে দেখতে দিনের আলোটা নিভে গিয়ে সন্ধে ঘনিয়ে এলো। বড় বটগাছতলার নিচে অনেকক্ষণ ধরে একটা বউ একা দাঁড়িয়ে কারোর আসার জন্য অপেক্ষা করছিল যেন। হঠাৎ পেছন থেকে কিছু একটা ভাঙবার আওয়াজ পেতেই সে পেছন ঘুরে তাকাতেই একটা দমকা বাতাস তার গায়ে এসে লাগলো, আর সাথে তার পেছনের বটগাছটার একটা ডাল ভেঙে পড়ল মাটির মধ্যে। বউটার কালো চোখের মণিগুলো কেমন যেন আপনা আপনি উল্টে গিয়ে চোখের বাকি সাদা অংশটুকু তার চোখের মাঝামাঝি এসে পড়ল। এমন সময় পেছন থেকে তার হাতে একটা টান পড়তেই সে আবার স্বাভাবিক হয়ে ঘুরে তাকিয়ে দেখল প্রশান্ত তার হাত ধরে আছে। প্রশান্ত তাকে দেখে বলল, কিরে, আজ বাড়িতে ফোন রেখে এসেছিস বুঝি? এতবার ফোন করলাম তোকে। হ্যাঁ রে রাতুল। বউটা রাতুল নামটা বলতেই তার মুখটা চেপে ধরল প্রশান্ত। তারপর বলল, এই চুপ শালি, তোকে এত চেঁচাতে কে বলেছে? হ্যাঁ, কেউ শুনলে কি হবে? আমি এখন প্রশান্ত। কতবার বলেছি তোকে এই নামেই ডাকবি আমাকে? বহু কষ্টে এই গ্রামে গা ঢাকা দিয়ে ফিরেছি আবার এতদিন পর। কেউ জানলে আমাকে কি আর এই গ্রামে থাকতে দেবে? সেই আর একটা মেয়ে যার সঙ্গে শুতাম। আগের উত্তেজনায় ভুল করে বসেছিলাম, সেই ভুলের জন্য ওর পেটে আমার বাচ্চা চলে এলো। আমি ওই শালিকে কতবার বললাম বাচ্চাটাকে মেরে ফেলতে। ও বলল সবাইকে সবটা জানিয়ে দেবে। শেষমেশ সেই বিষয়টাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্যই তো আমি সেদিন ওই ঝুপড়ি ঘরের মধ্যে নিজের গলায় নিজেই দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে মরবার নাটক করেছিলাম। ওই কাঁকন নামের ওই বিধবা বউটা আমাকে ভয় দেখিয়েছে বলে বিষয়টাকে ঘুরিয়ে গ্রাম থেকে পালিয়েছি। আর মাও আমার কথা মতো এখানকার জায়গা জমি বিক্রি করে বৌদিকে নিয়ে ওর মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল দূরের একটা গ্রামে।
ওখানে আগে থেকেই আমাদের একটা জায়গা কেনা ছিল আগে ভাগে, সেখানেই আমি গা ঢাকা দিয়ে থাকছিলাম। ওরাও চলে এলো, কিন্তু ওই ভূতের গুজবটা উঠিয়েও এত কিছু করার পরেও কিছুতে আর শেষ রক্ষা হলো না, কারণ ওই মেয়েটা সব বলে দিয়েছিল। আমি সবটা শুনেছি গা ঢাকা থেকেও। পুলিশকেও লাগিয়েছিল আমার পেছনে 7 বছর আগে, কিন্তু আমার নাগাল পাইনি। কিন্তু এত বছর পরে আমি আবার এই ভুবনডোবা গ্রামে ফিরে এসেছি গা ঢাকা দিয়ে, অন্য পরিচয়। এবারেও আমাকে কেউ খুঁজে পাবে না। এই থানায় বড়বাবুর গাড়ির নতুন ড্রাইভারের কাজটা আমি পেয়েছি, সাথে নিজের খানিকটা চেহারাও বদলেছি যাতে কেউ চিনে না ফেলে, বুঝলি? সে থামতেই বউটা ধাক্কা মেরে তাকে সরিয়ে বলল, সেলফট, তোর সাথে এত বছর মেলামেশা করে তোকে এখন নতুন নাম ধরে আমি ডাকবো? অতই সস্তা নাকি সাধু? তুই আমার রাতুল সোনা, আর এখানে আজ কেন ডেকেছিস বল তাড়াতাড়ি। তুই জানিস না তোকে কেন ডেকেছি? এতদিন পর আগের ওই কাজটার জন্যই তো তোকে ডেকেছি রে, যেটা তুই আর আমি রাতের অন্ধকারে গোটা এই ভুবনডোবা গ্রামের নির্জন আধারে খেলে বেরিয়েছি। ওই খেলার জন্যই তো ডেকেছি তোকে বুলটি। বুলটি অন্ধকারে তার হাতটা এগিয়ে দিয়ে তাকে বলল, টাকা দে। আগের কত বাকি রেখেছিস মনে আছে? আমার ঘরে পঙ্গু বর আছে, শরীরে জ্বালা মেটাবার সাথে টাকারও সমস্যা আছে, তাই না? না হলে রাতের আধারে তোর সাথে এসব করতে আসি। আগে আগের টাকা, তারপর সব মেশিনে জ্বালা ধরেছে, তাই না? বুঝতেই পারছি। হ্যাঁ রে, তা তো আর কিছুই হয় না। তুই কেন চিন্তা করছিস বলতো? সব মিটিয়ে দেব। আজ মাথায় নেশার মতো চড়ে আছে, বুঝলি? একটু আমাকে ঠান্ডা করে দে তো, তারপর সব দিয়ে দেব। আর এখন তো আমি এই গ্রামেই আছি, তাই না? এই বলে সে একবার তার ঠোঁটটা চেপে ধরল বুলটির ঠোঁটের মধ্যে। তারপর তার শরীরের ওপর দিয়ে হাত বোলাতে বোলাতে সে বলল, হ্যাঁ রে, তা তো আর কিছুই হয় না। তুই কেন চিন্তা করছিস বলতো? সব মিটিয়ে দেব। আজ মাথায় নেশার মতো চড়ে আছে, বুঝলি? একটু আমাকে ঠান্ডা করে দে তো, তারপর সব দিয়ে দেব। আর এখন তো আমি এই গ্রামেই আছি, তাই না? বুলটি মুচকি হেসে তাকে বলল, আচ্ছা সে না হয় দেবো, কিন্তু এখানে নয়, কেউ দেখে ফেলতে পারে। এমনিতেও রাতের আধার। আয় আয়, আমার একটা গোপন জায়গা আছে, সেখানে চলে আয়। কিন্তু কোথায়? আয় না, এলেই বুঝতে পারবি। এই বলে বুলটি ঝড়ের গতিতে দৌড়তে লাগলো গ্রামের একটা আলপথ দিয়ে। আকাশের মধ্যে গোল অর্ধেক চাঁদটা উঁকি দিচ্ছে মাঝে মধ্যে, আর ঝিঁঝি পোকার একটানা ডাকের মধ্যে ঘোলাটে আবছা আলোর পথে বুলটি এগিয়ে যেতে লাগলো সেই ঘরটার দিকে। আর তার পেছনে ছুটতে ছুটতে কামনার নেশায় রাতুলও ধাবিত হয়ে এগিয়ে যেতে লাগলো। বুলটি নামে সেই বউটা দৌড়তে দৌড়তে একটা ঝুপড়ির মধ্যে ঢুকতেই রাতুলও সে ঘরে ঢুকে পড়ে বলল, এই তুই এখানে কেন নিয়ে এলি বলতো আমাকে, এত জায়গা থাকতে? এই জায়গার মতো নিরাপদ আর অন্য কোনো জায়গা নেই। নে, যত খুশি কাছে আয়, এবার কেউ দেখবে না। আয় আয়, আমার কাছে আয়। এই বলে সে তার দুহাত বাড়িয়ে দিল অন্ধকারের সামনের দিকে, আর রাতুলও তাকে আষ্টে পৃষ্ঠে তাকে বাহুডোরের মধ্যে জড়িয়ে নিয়ে তার সারা শরীরের গন্ধ লুফে নিতে থাকে। মৃদু মৃদু উষ্ণ শব্দ যেন বেরিয়ে আসতে থাকে বুলটির মুখ থেকে। এর আগেও সে বহুবার রাতুলের সঙ্গে শরীরী খেলায় মেতেছে, বা অন্য কোনো পুরুষের সাথেও মেতেছে, আবার কখনো অর্থের অভাবে। কিন্তু আজকের মতো রাতুলকে সে কখনো পায়নি। রাতুলের মুখ ভর্তি থাকা দাড়ির খাঁজের স্পর্শে মাঝে মধ্যে তার পুরো শরীরটা কেঁপে কেঁপে যেতে লাগলো। আর রাতুল তার শাড়ির ওপর হাত বোলাতে বোলাতে তার কপালের মধ্যে গোল করা সিঁদুরের টিপটাকে বাঁকাভাবে মুছে দিতেই হঠাৎ একটা দমকা হাওয়া বাইরের অন্ধকারে থেকে এসে তীরের মতো যেন লাগলো বুলটির গায়ে। আর তার মাথার ওপরে সেই অন্ধকারে থাকা মাকড়সার জালে আবদ্ধ সেই দড়িটাকে কয়েকবার নাড়িয়ে থেমে গেল। ক্ষুধার্ত পশুর মতো রাতুল বৃষ্টির সারা শরীর কামড়াতে কামড়াতে তার গায়ের পোশাক খুলে পুরোপুরি উলঙ্গ হয়ে গেল। বুলটি সেটা দেখে বলল, এত তাড়া কিসের রাতুল? দাঁড়া দাঁড়া একটু।
হবে হবে, সব হবে। আমার আর তর সইছে না রে মাগি, তোর নরম শরীরের গন্ধে দেখছিস না আমি কেমন পাগল হয়ে উঠেছি। এই বলে সে আবার সেই শরীরে খেলায় মারতেই যাচ্ছিল। ঠিক এমন সময় রাতুলের পুরুষাঙ্গের দিকে খানিকটা ঝুঁকতেই রাতুল বিহবল হয়ে চরম আনন্দ নেবার জন্য অপেক্ষা করতে লাগলো। বুলটি তার পুরুষাঙ্গের কাছে পুরোপুরি ঝুঁকতেই কিছুক্ষণ চরম সুখ দেওয়ার পর একটা বিভৎস চিৎকার করে উঠল রাতুল। তার পুরুষাঙ্গকে যেন বুলটি তার দাঁত দিয়ে ছেড়ছে। সে বুলটিকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দিতেই বুলটি ফ্যাস ফ্যাসে গলায় তাকে বলল, কি হলো, আমাকে সরিয়ে দিলি কেন? আরে তোকে সরাবো না তো কি করব, এভাবে টানছিস কেন? ওটা ছিঁড়ে খাবি নাকি শালি? আর তোর গলার আওয়াজটা এমন এমন অদ্ভুত লাগছে কেন রে এখন? বুলটি একবার ঋণ ঋণে স্বরে আবার হেসে উঠে তাকে বলল, শুধু কি গলার আওয়াজটাই লাগছে? দেখ তো ভালো করে, অন্য কিছু অদ্ভুত লাগছে কিনা। একবার বুলটির কথা শুনে তার দিকে তাকাতেই রাতুল দেখতে পেল বুলটির সেই চোখ বদলে গিয়ে মণিবিহীন সাদা ধপধপে চোখ দুটো কার তা বুঝতে অসুবিধা হলো না রাতুলের। আর তারপরই সেই চোখ দুটো কেমন যেন লালচে হয়ে উঠল। তুতলাতে তুতলাতে আরেকবার কিছু একটা বলতেই যাচ্ছিল সে, তার আগেই বুলটির পুরো শরীরটার ভেতর থেকে একটা কালচে অবয়ব বেরিয়ে আসতেই তার শরীরটা মাটির মধ্যে হারিয়ে পড়ে গেল। রাতুলের মুখোমুখি সেই কালচে অবয়বটা দাঁড়িয়ে বলল, আমাকে চিনতে পেরেছিস তুই? আমি কাকন। তুই তো মরে গেছিস, তাহলে তুই কিভাবে? আর বুলটি পড়ে গেল কেন অজ্ঞান হয়? তুই কি ওকে মেরে ফেললি? সে কোনো উত্তর দিল না। আবার একবার সে ঋণ ঋণে গলায় হেসে উঠল। তারপর তার প্রকাণ্ড একটা কালচে হাত দিয়ে জোরে একবার তার নখ দিয়ে আঁচড় কাটল রাতুলের গালে। রাতুলের গালের খানিকটা অংশ কেটে গিয়ে ঝরঝর করে সেখান থেকে রক্ত পড়তে লাগলো। সে ওখান থেকে উঠে কোনো রকমে গাল চেপে ছিটকে গিয়ে পড়ল ঝুপড়ি ঘরটার বাইরে। সেখানে গিয়ে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে আবার পড়ে গেল বাইরে। সে ওখান থেকে উঠে দাঁড়াতেই যাচ্ছিল, ঠিক তার আগেই ঘরের ভেতর থেকে সেই অবয়বের প্রকাণ্ড হাতটা তাকে টেনে নিয়ে এলো ঘরের মধ্যে। তারপর তাকে অন্ধকার মাটিতে শুইয়ে তার সারা শরীরে নখের আঁচড় কাটতে কাটতে বলল, সেদিন রাতে আমাকে আড়াল থেকে মুখে কাপড় চেপে ধরে অজ্ঞান করে তুই আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়িসনি শয়তান। আর তোর দাদাও তো সেই কাজে তোকে সঙ্গতি দিয়েছিল। এই গ্রামে আসার পর থেকে আমি দেখেছি তুই আমাকে কামনার চোখে দেখেছিস। যে কটা দিন বেঁচেছিলাম কয়েকবার তো তুই আমাকে কুপ্রস্তাবও দিয়েছিলি। তোর দাদা যেমনটা আমার দুর্বলতার সুযোগ নিয়ে সেই রাতে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল মিথ্যে স্বপ্ন দেখিয়ে, আর তুই সরাসরি নোংরা দৃষ্টির ইচ্ছায় চেয়েছিলি। তোরা দুই ভাই মিলে আমার শরীরটাকে লুটেছিলি আর আমার পেটের মধ্যে বারবার লাথি মারছিলি। আমার জ্ঞান ফিরেছিল তখন, যখন আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। তোরা শুনিসনি? তোদের হাতে পায়ে ধরে আমি বারবার বলি, তোদেরকে বলেছিলাম আমায় ছেড়ে দিতে, আমি চলে যাব। তোরা শুনিসনি? আমার শরীরের ওপর তোরা অবিরাম অত্যাচার করেছিলিস শয়তান। আর আমার সারা শরীরে যখন তোরা শান্তি খুঁজে পেলি তখন আমার গলায় দড়ি ফাঁস লাগিয়ে সেখান থেকে চলে গেলি। তারপর আমার নামে মিথ্যে অপবাদ দিলি। আমি তোকে ফাঁস দিয়ে মারতে চেয়েছি, তোর দাদাকেও আমি মেরেছি। ও একটা শয়তান। তোকেও তো আমি অনেকদিন আগেই মারতাম, কিন্তু সুযোগটা পাইনি। তুই পালিয়েছিলি। তোর মতো এসব নরকের কীট জন্মেছিল কিংবা গ্রামের মধ্যে এসেছিল, সব কটাকে এত বছর ধরে আমি ধরে ধরে শেষ করেছি। আজ তোর পালা। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। তোরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখিস না। আর এই মেয়েটাকে যাকে তুই ধর্ষণ করে গর্ভবতী করেছিলি ভালোবাসার নাটক করে, ওর কি দোষ ছিল? আসলে দোষ তোদের দাদা ভাইয়ের রক্তে, বুঝলি? ছাড়বো না আজ তোকে আমি। যেভাবে তুই আমাকে তিলে তিলে মেরেছিস তার চেয়েও ভয়ঙ্কর ভাবে তোকে মারবো আমি। আর তোকেও তোর দাদার মতোই একেবারে শেষ করব। বড্ড পুরুষাঙ্গের জ্বালা না, আজ সেই জ্বালা একদম উপড়ে নেব।
ক্রমাগত আঁচড়ের দাগে আর উঠে দাঁড়াবার শক্তিটুকুও থাকলো না রাতুলের। তবুও কিছু বলবার চেষ্টা করছিল সে, কিন্তু পারল না। তার বদলে সে আর্তনাদ করে উঠল। হ্যাঁচকা টানে টানতে টানতে একটা উল্লাসের হাসি হাসতে হাসতে অন্ধকারে ওপরের কাঠের সেই তক্তাটার ওপর পা ঝুলিয়ে বসে সে নিজে নিজে হাততালি দিতে দিতে অপেক্ষা করতে লাগলো কখন তার প্রাণটা তার শরীর থেকে বেরিয়ে যাবে। যন্ত্রণায় ছটফট করতে পারল না আর বেশিক্ষণ রাতুল। কেবল উপরের দিকে কাঁকনের সেই অবয়বটার দিকে তাকিয়ে আতঙ্কিত চোখে সে কাঁধ এলিয়ে একপাশে মাথা কাত করে দিল। ওপর থেকে সেই দৃশ্যটা দেখে হিংস্রভাবে রাতুলের মৃতদেহটার উপর ঝাঁপিয়ে পড়ে সেই মাকড়সার জালের মধ্যে আবদ্ধ দড়িটার মধ্যে তার উলঙ্গ শরীরটাকে ঝুলিয়ে দিয়ে তার প্রাণহীন শরীরটায় আরও কয়েকটা আঁচড়ের দাগ কেটে কাঁকর মিলিয়ে গেল অন্ধকারের মধ্যেই। কিছুক্ষণ পর ঘরটায় অজ্ঞান হয়ে থাকা বুলটির জ্ঞান ফিরে আসতেই সে দেখল তার মুখের কাছে কেউ একটা ঝুঁকে আছে। তাকে তার চিনতে অসুবিধা হলো না, সুরেশ বুড়ো। সে তার চোখে জলের ছিটে দিয়ে বলল, এত রাতে এখানে কেন এসেছিস তুই? কিন্তু বুলটির কিছুই মনে নেই। সে শুধু বলল, জানি না কি করে আমি এখানে এলাম, আমার কিছু মনে পড়ছে না। আমি বরং বাড়িতে যাই। তুমি কি কিছু জানো? তুমি এখানে কি করছো বুড়ো? আমি পায়চারি করতে এসেছিলাম টর্চ নিয়ে। এদিকে প্রত্যেক দিন রাতে যেমন আসি, এখান দিয়ে যাওয়ার সময় তোকে দেখতে পেলাম। যা যা, বন্ধু বাতাস লেগেছে মনে হয়, ঘরে যা তুই। বুলটি সেখান থেকে উঠে বার হতেই যাচ্ছিল, ঠিক এমন সময় কিছু একটা ফোঁটার মতো তার মুখে এসে পড়ল। সেটা কি সে বুঝতে পারল না। বুড়ো বলল, কদিন আগে কাল বৈশাখী হলো না, সেই বৃষ্টির জমা জল বোধহয় এখানে আটকে ছিল। তুই যা, এখন ঘরে যা মা, রাত তো অনেক হলো। আর এমনভাবে রাত বিরেতে একা একা বের হোস না, বুঝলি? বুলটি বুঝল না তার উপরে অন্ধকারে ঝুলছে রাতুলের নিথর সেই মৃতদেহটা, আর সেই ক্ষতের থেকেই অনবরত রক্ত ঝরছে। সেখান থেকে বাইরে চলে যেতেই অন্ধকার হাতড়ে একটা কেরোসিনের বোতল নিয়ে সেটা খুলে গোটা ঘরটার মধ্যে ছিটিয়ে দিল সুরেশ বুড়ো। তারপর অন্ধকারে তার ধুতির কাছা থেকে দেশলাই বাক্স বের করে ঘরের বাইরে বেরিয়ে হাত জোর করে পা মুড়ে বসে কাঁদতে লাগলো। কাকন, বোন আমার, তুই অনেক কষ্টে মরেছিস, আর আজ তোর প্রতিশোধ শেষ হলো। তুই আর কারো প্রাণ নিস না মা। রাতুলকে তো তুই মেরে ফেলেছিস। 7 বছর পর আজ তোর মুক্তির দিন। তোর প্রতিশোধ যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই আজ সবটা ছাই হয়ে যাক। আবার কোনো জন্মে তুই না হয় আমার বোন হয়ে আসিস। সে জন্মে তুই অভাগী হবি না দেখিস, সুখী হবি। তোর দাদা তোকে সেই আশীর্বাদ করলো মা। এই বলে সেই দেশলাই কাঠিটা ছুঁড়ে দিল ঝুপড়ি ঘরটার মধ্যে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আর আগুনের ভেতর থেকে কাঁকনের একটা জোরালো কণ্ঠস্বর ভেসে এলো, আমি আজ মুক্তি পাবো দাদা। এই ভুবন ডোবা ছেড়ে আজীবনের মতো চলে যাব। কিন্তু যতবার কোনো মেয়ের উপর রাতুল, কাঞ্চন কিংবা অজয়ের মতো শয়তানরা ঝাঁপাবে, প্রথমে ভালোবাসা কিংবা সরাসরি শরীরের লোভে পড়ে আমি কোনো না কোনোভাবে ঠিক ফিরে আসব বারবার। আর এভাবেই ওদের কামের ক্ষুধায় ওদের তিলে তিলে আমি মারব। আমার হাত থেকে ওদের নিস্তার নেই দাদা। তুমি ভালো থেকো দাদা। আবার হয়তো কখনো দেখা হবে আমাদের অন্য কোনো জন্মে। সেই জন্মে তুমি আমার দাদা হয়ো। বিদায়, বিদায় দাদা, বিদায়। আজকের গল্প তোমার কেমন লাগলো
তা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ফিরে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।